সাইনা জান্নাত মৌ। আমি ভয়ে পার্সেলটা আর খুললাম না, কে জানে কি আছে এতে। যদি আবার বোম হয়, বাসার কাউকে কি বলবো? না না, আগেই বলা যাবে না, এমনও তো হতে পারে ভুল করে এসেছে। থাক, রেখে দেই এই ভেবে পার্সেলটা আলমারির মধ্যে রেখে দিলাম। কিন্তু সারাদিন এই টেনশনে শেষ হয়ে যাচ্ছিলাম। রাতে কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছিলাম না। কি আছে এই বক্সে, কে পাঠিয়েছে? রাতে অনেক কষ্টে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ভয়ানক একটা স্বপ্ন দেখে মাঝরাতে ঘুম ভেঙে গেল। আমি এক লাফে বিছানা থেকে উঠলাম, গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। সেজন্য পানি খাওয়ার জন্য বিছানা থেকে নামলাম, কিন্তু আমার আর কিচেনে যাওয়ার সাহস হলো না। কেমন যেন ভয় ভয় লাগছে। সেজন্য দৌড়ে আবার বিছানায় চলে এলাম আর কম্বল মুড়ি দিয়ে আবার শুয়ে পড়লাম। সেদিনের ঘটনার পর থেকে একটুতেই ভয় পাই, আগের চেয়ে অনেক দুর্বল হয়ে গেছি। পরের দিন আম্মুর সাথে ভার্সিটিতে যাচ্ছিলাম, কারণ ভাইয়া আজ ভীষণ ব্যস্ত আছে। বাসা থেকে বের হতেই পাশের বাসার আন্টি এগিয়ে আসলো। তার হাতে ছিল সেই পার্সেলটা, যেটা আমি ভয় পেয়ে কাল ফেলে দিয়েছিলাম। আন্টির হাতে পার্সেলটা দেখা মাত্র জিহ্বায় একটা কামড় দিলাম। কি করে ভুলটা করলাম! পার্সেলের গায়ে লেখা অতসী নামটা তুলে ফেলতে ভুলে গেছি। আন্টি আমাকে দেখা মাত্র বলল, অতসী মা, এটা তোমার না? আমি আন্টিকে কিছু বলার সুযোগই দিলাম না। তাড়াতাড়ি করে ওনার হাত থেকে পার্সেলটা নিয়ে ব্যাগে রাখলাম আর আম্মুকে বললাম, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আন্টি হ্যাঁ করে তাকিয়ে রইল, হয়তো ভেবেছে পার্সেলটা কুড়িয়ে এনে দিলাম, একটা ধন্যবাদও দিল না। আমি তখন পিছন ফিরে বললাম, আন্টি আজ একটু তাড়া আছে, পরে কথা বলছি। এদিকে আম্মু ভেবেছে আমি আজও অর্ডার দিয়েছি, সেজন্য আম্মু আমাকে বকা শুরু করে দিয়েছে। তুই আজও অর্ডার দিয়েছিস? কালকেই না দিয়েছিলি? 2-1 দিন পর পর কি এত অর্ডার দিস? এখন আম্মুরে আমি কি করে বোঝাই এটা সেই কালকের পার্সেলই? বুদ্ধি করে বললাম, আম্মু আমার কিছু পার্সোনাল জিনিস কেনার ছিল, মার্কেটে যেতে ইচ্ছে করছিল না, সেজন্য অনলাইনে অর্ডার করছিলাম। সব কিছু কি অনলাইনেই কিনতে হবে? যেসব জিনিস বাজারেই পাওয়া যায় সেগুলো কেন অর্ডার করতে গিয়েছিলি? না মানে খুব এমার্জেন্সি ছিল আম্মু, আমার বাইরে যেতে ইচ্ছে করছিল না তাই। তোর ভাইয়াকে বললেই তো হতো। আমি তখন বললাম তো, পার্সোনাল জিনিস সব কিছু কি ভাইয়ের দ্বারা আনা সম্ভব? আম্মু সেই কথা শুনে বলল, আমাকে বললেও তো পারতিস, আমি তো কোনো না কোনো প্রয়োজন মার্কেটে সবসময় যাই। আমি এবার আর কোনো উত্তর দিলাম না, কারণ কথা বললে আম্মু আরও বেশি প্রশ্ন করবে। সেজন্য চুপ করে থাকলাম। এদিকে আম্মু একা একা বকর বকর করেই যাচ্ছে। আমি শুধু অপেক্ষা করছি কখন কলেজ বের হয়। কলেজের কাছাকাছি যেতেই দেখি পুরো কলেজ জুড়ে শুধু ভাইয়ার বন্ধু তমালের ছবি। কিছু কিছু ছবি ভালো থাকলেও বেশিরভাগ ছিঁড়ে নষ্ট করে ফেলছে। তমাল হত্যার বিচার চেয়ে এই কয়েকদিন অনেক মানববন্ধনও হয়েছে, সেজন্য ভাইয়া কলেজে আসতে দেয়নি আমাকে। এখন মোটামুটি পরিবেশটা শান্ত হয়েছে। ভাইয়ার বন্ধুকে আগে কখনোই দেখিনি, এই প্রথমবার দেখলাম পোস্টারে। আম্মু আমাকে গেটে রেখেই চলে গেল। যাওয়ার সময় বলে গেল, তোর ভাইয়া না আসা পর্যন্ত বের হবি না, খবরদার একা একা আসবি না বাসায়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। অনেক দিন পর আমি কলেজে আসলাম, আমাকে দেখা মাত্রই সবাই এগিয়ে আসলো। আমার কোনো ছেলে ফ্রেন্ড ছিল না, কারণ ভাইয়ের ভয়ে আমি কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলি না। আমরা ছিলাম 4 বান্ধবী, নেহা, লিসা আর সুইটি। ক্লাস শেষে সবাই কলেজের ক্যান্টিনে গেলাম আর সবার জন্য 1 প্লেট করে ফুচকা অর্ডার করলাম। সবাই অনেক হাসি ঠাট্টা করছে, নানা ধরনের গল্পও করছে, বাট আমার মুখে কোনো হাসি ছিল না। আমি পার্সেলটার কথা ভাবছিলাম আর ভাবছিলাম সেদিনের ঘটনা, কি হচ্ছে এসব আমার সাথে, কিছুই বুঝতে পারছিলাম না। খাবারের বিল দিতে গিয়ে
লিসা বক্সটা দেখে ফেলে আর জিজ্ঞেস করে, দোস্ত এটা কিসের বক্স? আমি তা শুনে চমকে উঠলাম আর লিসার হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু লিসা সেটা কিছুতেই দিল না। এদিকে লিসার হাত থেকে বক্সটা নেহা আবার নিল। সে হাসতে হাসতে বলল, তলে তলে এত দূর, কে গিফট দিয়েছে সত্যি করে বল। এই বলে নেহা গিফটটা খুলতে ধরলো। আমার ভীষণ ভয় হতে লাগলো, ভিতরে যদি আবার খারাপ কিছু থাকে। এদেরকে তো বোঝানোও যাচ্ছে না, আর এরা আমার কথা শুনলে তো। আমি তখন বললাম, এই প্লিজ তোরা বাড়াবাড়ি করিস না, আমি নিজেও জানি না কে দিয়েছে এটা আর ভিতরে কি আছে। সুইটি সেই কথা শুনে বলল, ধরা পড়ে এখন বাহানা করছিস? তাহলে তোর কাছে এই বক্স আসলো কিভাবে? আমরা দেখবই কি আছে এতে। এই বলে ওরা সবাই মিলে ক্যান্টিনের মধ্যে বক্সটা ওপেন করলো। ওদের এমন দুষ্টামি দেখে আমার ভীষণ রাগ হচ্ছিল। আমি রাগ করে উঠে যেতে ধরলাম, হঠাৎ নেহা তার মিষ্টি কণ্ঠে একটা কবিতা আবৃত্তি করতে লাগলো। মনের নীল খামে এই চিরকুট দিলাম তোমার নামে, তুমি পড়ে নিও গোপনে, একদিন তোমায় নিজের করে পাবো আমার এই জীবনে। ওহে প্রিয়তমা, তোমার রূপের নেই যে তুলনা, তুমি যে অপরূপা, সেজন্যই যায় না ভোলা। মায়াবী তোমার আঁখি আর পাগল করা মুখের হাসি, সেই জন্যই বোধহয় রোজ রোজ নতুন করে তোমায় প্রেমে পড়ি। কবিতাটি শুনে ওরা সবাই হাসাহাসি করছে। আমি সেজন্য আবার এগিয়ে এলাম আর চিরকুটটা নেহার হাত থেকে কেড়ে নিলাম। আমি নিজেও পড়লাম, একবার নয়, দুইবার নয়, বারবার পড়লাম আর ভাবতে লাগলাম, কে পাঠিয়েছে এই চিরকুট, এমন আবেগ দিয়ে কে লিখেছে আমার জন্য। নেহা হঠাৎ একটা চকলেট আমার মুখে পুরো দিল আর একটা গোলাপ ফুল কানে নিয়ে বলল, এত দূর গেছিস আর আমরা কিছুই জানি না, যা তোর সাথে কোনো কথা নেই আমাদের। এই বলে একটা চকলেট বক্স আর কিছু ফুল হাতে দিল, যেগুলো এই বক্সের মধ্যে ছিল। ফুলগুলো কিছুটা শুকিয়ে গেছে, তবে খুব সুন্দর ছিল, একদম গাঢ় খয়েরি কালারের গোলাপ। আমি তখন চিরকুটটা ভাঁজ করে নেহার হাতে দিলাম, চকলেট বক্স দিলাম নিশার হাতে, আর ফুলগুলো দিলাম সুইটিকে। তারপর বললাম, সব তোদের কাছেই রাখ, এসবের কোনো প্রয়োজন নেই আমার। যেখানে আমি নিজেই জানি না কে পাঠিয়েছে এগুলো, সেখানে তোরা যা নয় তাই ভাবছিস। তোরা এটা ভাবলি কি করে? আমার ভাইয়াকে তোরা চিনিস না? সেটি তখন বললো, আচ্ছা ঠিক আছে, রাগ করিস না, তোর কথা বাদ দে, ধরলাম তুই কিছু জানিস না, কিন্তু যেগুলো পাঠিয়েছে সে তো তোকে পছন্দ করে, তোকে অনেক ভালোবাসে। কি করবি এখন? জানি না। লিসা তখন বলল, ছেলেটি যদি তোর সামনে এসে দাঁড়ায়, সবার সামনে প্রপোজ করে, তখন কি করবি? আমি এবার চুপচাপ থাকলাম, কারণ আমি কিছুই বুঝতে পারছিলাম না। শুধু মনে মনে প্রার্থনা করলাম, এমন ঘটনা যেন না ঘটে, তাহলে সেই ছেলের অবস্থা তো খারাপ হবেই, সাথে আমারও খবর আছে। আমার বান্ধবীরা এই ব্যাপারটাকে কেন্দ্র করে ভীষণ আনন্দ করছিল আর জোরে জোরে হাসি ঠাট্টা করছিল। হঠাৎ পাশের বেঞ্চ থেকে একদল ছেলে জোরে করে বলল, স্টপ, এত জোরে কথা বলছো কেন তোমরা? ভদ্রতা শেখোনি? এটা ক্যান্টিন, কোনো মাছের বাজার না। আমরা তা শুনে সবাই পিছন ফিরে তাকালাম। ওনারা সবাই ভার্সিটির বড় ভাই ছিলেন, আর সাথে আছেন আমাদের ভার্সিটির ছাত্রনেতা আহসান। আমরা ওনাদের খেয়ালই করিনি। আমি শুধু একবার তাকিয়েছি, তাতেই কেমন যেন বুকটা ধক করে উঠল, আর দ্বিতীয়বার তাকানোর সাহস হলো না, কারণ 4-5 জন ছেলেকে একসাথে দেখলেই আমার এখন ভীষণ ভয় করে। সেদিনের ওই সন্ত্রাসীগুলোর কথা মনে পড়ে। আমাদের ভার্সিটিতে ছাত্রদলের নেতা হলো আহসান, আর আহসানের সাথে সবসময় এক ঝাঁক ছেলেকে দেখা যায়। ভাইয়ার বন্ধু তমাল ছিল বিপক্ষ দলের। ভাইয়া আমাদের ভার্সিটিতে না পড়লেও তমালের সাথে তার অনেক ভালো বন্ধুত্ব ছিল। তমাল মারা যাওয়ার পর অনেকেই আহসানকে দায়ী করেছে, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে আহসানকে কেউ কিছু বলছে না। এদিকে আমার মনেও প্রচণ্ড ভয়। সাহস করে ভাইয়াকে এখন পর্যন্ত কিছুই বলিনি। তাছাড়া আমি নিজেও তো জানি না সেদিনের ছেলেগুলো আসলে কে ছিল। হঠাৎ মনে হলো, যদি আবার এরাই সেই সন্ত্রাস হয়। এরা তো আমাকে দেখেছে সেদিন, যদি চিনতে পারে, না না, আর এখানে থাকা যাবে না। এই ভেবে আমি তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে গেলাম
আমার দেখা দেখি আমার ফ্রেন্ডরাও উঠে এলো, আমরা সবাই সোজা ক্লাসরুমের দিকে চলে গেলাম। কিন্তু হঠাৎ নেহা বলল, এই একটা তো ভুল হয়ে গেল। কি ভুল? চিরকুটটা তো ক্যান্টিনেই রেখে এসেছি। আমি তখন বললাম, কি করেছি সেটা? ওই ভাইগুলোর হাতে গেলে কি হবে? নেহা তখন বলল, চিরকুটে তো তোর নাম লেখা নাই, কিছুই হবে না। সুইটি তখন নেহার মাথায় একটা চড় দিয়ে বলল, চিরকুটের নাম লেখা নাই তো কি হয়েছে? বক্সটাও তো ওখানেই রেখে এসেছি, বক্সটাতে তো বড় করে লেখা অতসী। আমি সেই কথা শুনে আর কারো অপেক্ষায় না থেকে দৌড়ে চলে গেলাম